আন্দোলনের সময় প্রচুর পরিমাণে নারীরা সম্মুখে ছিল, কিন্তু সেই সব নারীরা এখন কেন রাজনীতিতে আসতে যাচ্ছে না? আমি জান্নাতুল নয়ন উর্মি, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। বর্তমানে আমি থাইল্যান্ডে অবস্থান করছি, কারণ আইডিএ ফেলোশিপ 2026 যেটি স্পন্সর করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএন উম্যানের পক্ষ থেকে, এবং পৃথিবী থেকে 12টি দেশের নারী নেতৃত্বরা বর্তমানে এই ফেলোশিপে অবস্থান করছে থাইল্যান্ডে। এবং আমাদের মূল আলোচনার বিষয় এবং লক্ষ্য হচ্ছে জেন্ডার নর্মস নিয়ে পলিটিক্যাল যে বায়াসনেসগুলো হয় এগুলো থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, এবং সেকেন্ডলি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। উম্যানদের জন্য যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে নির্বাচনকালীন সময়ে যে অর্থায়নটি, যেটি একজন প্রার্থী ফিমেল প্রার্থীর অর্থায়নের প্রয়োজন হয়, এখানে দল এবং রাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে এই বিষয়ে আমরা এবারের আলোচনাটা করতে যাচ্ছি। এবং আমরা যে সেশনগুলো অলরেডি করেছি তাতে সব থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি বারবার সামনে এসেছে, আপনারা হয়তো বা জেনে থাকবেন যে ইন্ডিয়ায় এখন একটি স্টুডেন্ট রেভলিউশন চলছে ককরোচ পার্টির, সেখানকার থেকে 3 জন লিডার আমাদের সাথে জয়েন করেছে। কিছুদিন আগে নেপালে একটি বড় রেভলিউশন হয়েছে, এবং তার আগে হয়েছে শ্রীলঙ্কাতে। সো এখান থেকে আমাদের মাল্টিপল কলিগরা আছে যারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, এবং সব জায়গায় একটা জিনিস দেখা যাচ্ছে যে আন্দোলনের সময় যে রেভলিউশনগুলো হয় তখন সেখানে নারী নেতৃত্ব থাকে, কিন্তু আন্দোলনের পরবর্তী সময় নারী নেতৃত্বরা মেইন স্ট্রিম পলিটিক্সে আসতে চায় না, যার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক আনস্টেবিলিটি। ডিউ টু দ্য রিজন পলিটিক্স করতে টাকার প্রয়োজন হয়, কিন্তু নারীরা যখন নির্বাচনের ক্ষেত্রে চেষ্টা করে তখন এই অর্থায়নটা কোথা থেকে হবে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেকেন্ড হচ্ছে জেন্ডার বায়াস। নারীদেরকে তৃণমূলের রাজনীতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বিভিন্ন প্রতিবন্ধকতা ফেস করতে হয়, এবং সেই প্রতিবন্ধকতাগুলোর সাথে কিভাবে মেন্টালি এবং স্ট্রাকচারালি ফাইট করতে হবে, এবং গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং আদার্স মেইন ইম্পর্টেন্ট এক্সিকিউটিভ অ্যান্ড আদার্স অর্গানাইজেশনগুলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় মিডিয়া কিভাবে কাজ করবে, এই বিষয়গুলো নিয়েই আমাদের সংলাপ এবং এই বিষয়গুলো নিয়েই আমাদের প্রেজেন্টেশন। এবং আমরা অ্যানালাইসিস করব মাল্টিপল কান্ট্রির দৃষ্টিকোণ অনুসারে, যেমন আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, আমার ফ্রেন্ড আরেকজন ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে থাইল্যান্ডে অবস্থান করছি এখানকার নারীদের আসলে কী ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে। আমরা তার জন্য ইনস্টিটিউশনগুলো দেখে জানতে পারছি যে এখানকার কী কী সুযোগ সুবিধা আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সাথে অনেকগুলো লোকাল কমিউনিটি লিডার্সরা আছে বিভিন্ন দেশে, যাদের নির্বাচন এবং নির্বাচনকালীন সময়ের প্রতিবন্ধকতাগুলো থেকে আমরা অভিজ্ঞতা নিতে পারছি অ্যাজ আ ইয়ং লিডার। এবং সর্বশেষ যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পুরো পৃথিবীতে এখন জেনজিদের আন্দোলন চলছে। আমরা জেনজিরা যে আন্দোলনগুলো করছি, বিশেষ করে বাংলাদেশে আপনারা দেখবেন যে জুলাই রেভলিউশনের সময়, আন্দোলনের সময় প্রচুর পরিমাণে নারীরা সম্মুখে ছিল, কিন্তু সেই সব নারীরা এখন কেন রাজনীতিতে আসতে যাচ্ছে না? এর বড় কারণ বাংলাদেশে একটি বড় দল নারীদেরকে রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন প্রকারের প্রতিবন্ধকতা তৈরি করছে। এবং আপনারা কিছুদিন আগের ঘটনাগুলোকে যদি অ্যানালাইসিস করেন, তারা নারীদেরকে একটি জাস্ট নির্দিষ্ট অবজেক্টিফাইং পার্সন হিসাবে দেখতে চায়, পার্সন হিসাবেও দেখে না। আসলে এরা রাজনীতির ক্ষেত্রে ক্ষমতায়ন তো করতেই চায় না, এরা যদি একটি চাকরি দিতে চায় সেখানেও তাদের তদবিরের দরকার হয়, সেই তদবিরের জন্য পার করতে হয় অনেক অনেক সীমা পরিসীমা। সে প্রসঙ্গে যদি নাও যাই, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নারীর ক্ষমতায়ন এবং নারীকে তার সেলফ রেসপেক্টের সাথে যে কোনো প্রফেশনে, যে কোনো পজিশনে টিকে থাকার জন্য কি ধরনের সোশ্যাল নর্মসগুলোর সাথে, মানে সামাজিক যে বিভিন্ন প্রবাদ, বিভিন্ন টার্মস, এগুলোকে পার করতে হয়, অনলাইনে অফলাইনে যে হ্যারাসমেন্টগুলো ফেস করতে হয়, আমরা মূলত সেই বিষয়টা নিয়ে কাজ করছি। নারীরা কিভাবে এই হ্যারাসমেন্টগুলোর সাথে ফাইট করবে, কিভাবে পলিটিক্যাল পার্টিতে নিজেদের ক্ষমতায়ন করবে, এই বিষয়গুলোর সাথে আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি এবং বাংলাদেশে আমরা নারীদের রাজনৈতিক ক্ষেত্রে কিভাবে আরো বেশি ইনক্লুড করতে পারি, এটি হচ্ছে আমার কাজের মূল অবজেক্টিভ। ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে, ধন্যবাদ আমাকে এতটা পথে অনুপ্রেরণা দেওয়ার জন্য।